রেড জোন হিসেবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা ছেড়েছেন অনেকে। জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ ও সেনাবাহিনী। আমরা কি খেয়ে কিভাবে থাকবো, এর জন্য আমরা দেশের বাড়ি চলে যাচ্ছি। সবাই আলাদাভাবে থাকা শুরু করেছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, এখানে আরো আগেই করা উচিত ছিল। এখান থেকে কেউই বের হতে পারবেন না এবং কেউই বাহির থেকে এখানে এসে প্রবেশ করতে পারবেন না। 24 ঘন্টা সবসময় থাকবে যতদিন পর্যন্ত নেক্সট আদেশ না আসে। দেশে করোনায় রেকর্ড ৪৫ জনের মৃত্যুর দিনে আক্রান্ত সর্বোচ্চ ৩,১৭১ জন। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ে সঙ্গে আছি আমি আহমেদ সালেহীন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে করোনা চিকিৎসায় নতুন 3টি হাসপাতাল বরাদ্দ হলেও চালু মাত্র একটি, বাকি দুটি নিয়ে অনিশ্চয়তা, চরম দুর্ভোগে আক্রান্তরা। করোনা সংকটের মধ্যেই অবহেলায় পড়ে আছে শিশু হাসপাতালের 10 আইসিইউ শয্যা। কারণ জানেন না খোদ দায়িত্বপ্রাপ্তরা, নানা অজুহাত পরিচালকের। বিকেলে বসছে বাজেট অধিবেশন, কাল ঘোষণা। সম্ভাব্য আকার 5,68,000 কোটি টাকা। বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার। রংপুর অঞ্চলে গত 10 বছরের মধ্যে ধানের দামের রেকর্ড। সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারের পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ। করোনা সংক্রমণের রেড জোন হিসেবে পরীক্ষামূলক লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার। আগামী 14 দিন এলাকাটি পুরোপুরি অবরুদ্ধ রাখতে এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে কেউ কেউ নিয়ম ভেঙে বাসা পরিবর্তন কিংবা এলাকা ছেড়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, বাসিন্দাদের প্রয়োজন মেটাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এহসানুল হক শাওনের রিপোর্ট। প্রতিদিনই রাজধানীতে বাড়ছে করোনা সংক্রমণ, আর তা প্রতিরোধে পরীক্ষামূলকভাবে লকডাউন হলো রাজধানীর পূর্ব রাজাবাজার। আগামী অন্তত 14 দিন চলাচল অত্যন্ত সীমিত হবে, তাই নির্ধারিত সময়ের আগেই এলাকার বাসিন্দারা প্রয়োজনীয় কাজ সেরে নেন। তবে কেউ কেউ নিয়ম ভেঙে বাসা পরিবর্তন কিংবা এলাকা ছেড়েছেন। আমরা কি খেয়ে কিভাবে থাকবো, এর জন্য আমরা দেশের বাড়ি চলে যাচ্ছি। সবাই আলাদাভাবে থাকা শুরু করেছে, সবাই প্রস্তুতি নিয়ে রাখছে। এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমাদের এই মহল্লা হিসাবে, বাসী হিসাবে আমি বলছি এখানে আরো আগেই করা উচিত ছিল। লকডাউন থাকা অবস্থায় এলাকায় বিভিন্ন বিধিনিষেধ থাকবে। ফার্মেসি ছাড়া বন্ধ থাকবে সব দোকানপাট। নিত্য প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রী অনলাইনে কিংবা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কিনতে পারবেন বাসিন্দারা। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। করোনা থেকে বের হওয়ার জন্য আমরা লকডাউনটা করেছি এবং আমার এলাকার জনগণের প্রতি আমার একটা আকুল আবেদন থাকবে যে আপনারা আমাদের এই লকডাউনটা মানেন। এলাকায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে পুলিশ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় টহল দেবে সেনাবাহিনীও। এখান থেকে কেউই বের হতে পারবেন না এবং কেউই বাহির থেকে এখানে এসে প্রবেশ করতে পারবেন না। চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী, তাদের এই বিষয়টি, তারা যে জরুরি প্রয়োজনে তারা যদি বের হতে চান, সেই ক্ষেত্রে সেই বিষয়টি বিবেচনা করে দেখা হবে। দুটো টিম অলরেডি গ্রাউন্ডে আছে, সারা রাত যাবত থাকবে, সারা রাত থাকবে এবং 24 ঘন্টা থাকবে। 24 ঘন্টা সবসময় থাকবে যতদিন পর্যন্ত নেক্সট আদেশ না আসে। এদিকে এলাকাবাসীর জন্য নাজনীন স্কুল অ্যান্ড কলেজে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। নমুনা সংগ্রহের বুথ বসানোর পাশাপাশি আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। করোনা রোধে টানা 66 দিন সাধারণ ছুটির পর এলাকাভিত্তিক লকডাউনের পথে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষামূলক লকডাউন হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে এলাকার বাসিন্দাদের, তবেই করোনা রোধ সম্ভব। আর ভবিষ্যতে এই পরীক্ষামূলক পদ্ধতি কার্যকর হলে অন্য সব এলাকায়ও প্রয়োগ করা হবে। শাওন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া। রবিন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রবিন। সালেহীন, রাজধানীতে পরীক্ষামূলকভাবে যে প্রথম লকডাউন গতকাল রাত থেকে, আসলে মধ্যরাত থেকে কার্যকর হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারে। আমরা সকাল থেকে এই এলাকাতে রয়েছে। আমরা আসলে আমরা এই এলাকার যে পূর্ব রাজাবাজার থেকে 8টি প্রবেশ মুখের মধ্যে কেবলমাত্র একটি কিছুটা শিথিলতা রয়েছে, অর্থাৎ এখানে জরুরি যারা বের হতে বা প্রবেশ করবেন তাদের জন্য যেন বের হতে পারেন কিংবা ঢুকতে পারেন কিছুটা শিথিলতা। আর
যে গেটগুলো রয়েছে 7টি গেট সবগুলো কিন্তু পুরোপুরিভাবে বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছে। তো এই গেট দিয়ে আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত কেবলমাত্র যারা স্বাস্থ্যকর্মী এবং গণমাধ্যম কর্মী অর্থাৎ ডাক্তার, নার্স সহ যে চিকিৎসাকর্মী যারা আছেন, যারা জরুরি সেবাতে নিয়োজিত, তাদের জন্য কেবলমাত্র বের তারা কর্মক্ষেত্রে যাবেন তাদেরকে কেবলমাত্র অনুমতি দেওয়া হচ্ছে। বাদ বাকি আমরা যাদেরকে দেখছি যারা অন্য যাবেন তাদের আমাদেরকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা বের হচ্ছেন তাদের সবার আইডি কার্ড দেখেই কিন্তু তাদেরকে বের হওয়ার যে সুযোগটি দেওয়া হচ্ছে। কেবলমাত্র যদি নিশ্চিত হওয়া যায় তারা স্বাস্থ্যকর্মী কিংবা গণমাধ্যম কর্মী তারা তাদের কর্মস্থলে যাবেন, কেবল তাদেরকে কিন্তু এখান থেকে বের হতে দেওয়া হচ্ছে। তো একটি বিষয় যদি বলা যায় যে এই এলাকার ভিতরে যেটি স্থানীয় জনপ্রতিনিধি বলা হয়েছে যে এখানে আইসোলেশন সেন্টার, নমুনা সংগ্রহের বুথ এবং সাধারণ মানুষের জন্য কেনাকাটার সব ধরনের ব্যবস্থা থাকে, সেটির জন্য একটি ভ্রাম্যমাণ ব্যানের ব্যবস্থা। আমার কাছে সবশেষ সালেহীন। রেড জোন ঘোষণা করে মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন করা হয়েছে পরীক্ষামূলকভাবে, এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। চট্টগ্রামে করোনা রোগীদের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া 3টি হাসপাতালই নানা সমস্যায় জর্জরিত। এর মধ্যে হলি ক্রিসেন্ট চালু হলেও তেমন কোনো সুবিধাই পাচ্ছে না রোগীরা, আর বাকি দুটি কখন চালু হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে চরম বিপর্যস্ত করোনা রোগীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। আমরা একদম না খেয়ে উপবাস, এখানে দোকানও কিছু পাইনি। আমরা অনেক কষ্ট থেকে কারো কাছে আন্তরিকতাটা পেলাম না, এটা একটা বড় দুঃখ আমাদের। 14 দিনে 400 টাকা পাইছি ভাত খাওয়ার জন্য, মানে একবেলা খাইছে আর একবেলা খাইনি, এরকম অবস্থা গেছে। নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন বেসরকারি হোলি ক্রিসেন্ট হাসপাতালের নার্স ও ওয়ার্ড বয়রা। 1 জুন থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নতুন করে হাসপাতালটি কার্যক্রম শুরু করে। একদিকে যেমন ডাক্তার স্বল্পতা, তেমনি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সংকট প্রকট। পাশাপাশি 10টি আইসিইউ থাকলেও অক্সিজেন স্বল্পতার কারণে শুরু করা যায়নি সংকটাপন্ন রোগীদের সেবা। চিকিৎসা কার্যক্রমের সাথে জড়িতদের অভিযোগের শেষ নেই। এছাড়া আইসিইউ সমৃদ্ধ বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল এবং ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালকে সরকার কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করলেও এখনও সেবা কার্যক্রম শুরু করতে পারেনি হাসপাতাল দুটি। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে সিলিন্ডারগুলো বাড়াইছি। আমাদের যে ম্যান পাওয়ারগুলো বিভিন্ন উপজেলা থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে। পাশাপাশি হঠাৎ করে একটা নতুন জায়গায় তাদেরকে সেট আপ করতে আমাদের একটু সময় লেগেছে। প্রতিনিয়ত এখানে রোগী পাচ্ছি, কিন্তু আমরা রোগীদেরকে নিরাশ করে আমাদের ফিরাই দিতে হচ্ছে, কারণ আমাদের এখানে আইসিইউ আছে কিন্তু এখনো পর্যন্ত আইসিইউ ফুল সেট আপে শুরু করার মতন জনবল, অর্থবল এখানে নেই। বিশেষজ্ঞ ডাক্তার ও জনবল সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএমএ সভাপতি। আমরা সবচেয়ে বেশি যে সংকটের সম্মুখীন হচ্ছে তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর স্টাফ পাওয়া যাচ্ছে না। তবে স্বাস্থ্যসেবায় 80% কাজ সম্পন্ন হবার দাবি সিভিল সার্জনের। চট্টগ্রামের স্বাস্থ্যসেবার জন্য মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো প্রতিফলনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং অলরেডি আমাদের প্রায় 80% কাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 100 জনের মৃত্যু হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা মহামারীতে যখন আইসিইউ নিয়ে হাহাকার, তখন 70 কোটি টাকা ব্যয়ে প্রস্তুত 10টি আইসিইউ শয্যা পড়ে আছে অবহেলায়। ঢাকার শিশু হাসপাতালের নিবিড় পরিচর্যা শয্যাগুলো কেন ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে না সে প্রশ্ন খোদ আইসিইউ প্রধানেরই। হাসপাতাল পরিচালক দিলেন নানা অজুহাত। এদিকে সময় সংবাদের কাছে জেনে বিষয়টি আমলে নেবার আশ্বাস অধিদপ্তরের। রাশেদ লিমনের রিপোর্ট। গত বছরের শুরুর দিকে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শিশু হাসপাতালের যৌথ অর্থায়নে তৈরি হয় এই বর্ধিত অংশ, যেখানে রয়েছে একটি অপারেশন থিয়েটার, 8 শয্যার পোস্ট অপারেটিভ ওয়ার্ড, 4 শয্যার সার্জিক্যাল আইসিইউ ও 6 শয্যার এইচডিইউ ইউনিট। এর মধ্যে ওটি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ডের কাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে থেমে আছে সার্জিক্যাল আইসিইউ ও এইচডিইউ ইউনিটের কাজ।
অথচ আইসিইউ শয্যার অভাবে একের পর এক নিভে যাচ্ছে কোভিড রোগীদের প্রাণের প্রদীপ। খোদ আইসিইউ প্রধানই জানে না কি এর রহস্য। কি ধরনের আইসিইউ হচ্ছে এই সম্পর্কে আমাদের কাছে কোনো রকমের তথ্য দেওয়া হয় না এবং তথ্য নাই, কোনো কাগজপত্র আমার কাছে নেই। তদারকি তো ডেফিনেটলি, যেহেতু আমি বিভাগীয় প্রধান, এই আইসিইউটা আমিই দেখব। সো সেই হিসেবে তো অবশ্যই আমার জানার অধিকার আছে বা আমার জানা উচিত, বাট সেটা আমি জানতে পারিনি বাই এনি ওয়ে। এখনও পর্যন্ত সেটা শুরু হয় নাই। এই করোনার সময় যদি আমরা এটাকে শুরু করতে পারতাম তাহলে কিন্তু এটা কাজে লাগতো। 6 মাস ধরেই কাজ বন্ধ। হাসপাতাল পরিচালক তারপরও দোহাই দিলেন করোনার। এখনো যে রয়েছে, এখন এই জানালার মধ্যে হয়েছে যে করার কথা সেই করোনা আক্রান্ত হয়ে তার মাও মারা গেছে, সে অবস্থা খারাপ, সে এখন নিউরোলজিক্যাল প্রবলেম নিয়ে বসে রয়েছে। তাহলে মানে একজনের জন্য তো থেমে থাকার কথা না, এটা টেক ওভার করে অন্যভাবে করাটা যায় না বিকল্প? না, এখন কেমনে করবেন? এই যে জানালার মধ্যে শেষ করতে পারেনি এরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। শিশু হাসপাতালে জি, একটা প্রজেক্ট সমাজ কল্যাণের সঙ্গে যৌথভাবে শিশু হাসপাতাল ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজটা করতেছে। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা কথা বলবো কালকে। দেশে কোভিড চিকিৎসায় বরাদ্দকৃত আইসিইউ শয্যার সংখ্যা ৩৯৯টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সব কঠিন সংকটের মধ্যেই নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার। কেউ মনে করছেন এটি হওয়া দরকার টিকে থাকার বাজেট, আবার কারো মতে সংকট থেকে উদ্ধার নয়, বাজেটে মনোযোগ দিতে হবে উত্তরণের কৌশল নির্ধারণে। যদিও সরকারের বাজেট ভাবনায় প্রাধান্য পাচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান ইস্যুই। জুবাইর ফয়সালের রিপোর্ট। আয় নাই, লকডাউনের পর কোনো আয়টাই কিছু নাই। আজহার মিয়া 4 বছর ধরে তুরাগের বুকে চলমান বৈঠার উপর টিকে আছে তার 5 জনের সংসার। করোনাকালীন দীর্ঘ সময়ে আয় নেমেছে শূন্যে, জমানো পুঁজি শেষে এখন একেবারেই নিঃস্ব। এই দুর্যোগে সচ্ছল জনগোষ্ঠীর লড়াই করার রসদ থাকলেও প্রান্তিক মানুষগুলো অনেকটাই অসহায়। এমন বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের চাওয়া বাজেট হোক শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা আর কর্মসংস্থান নিশ্চিতের চাবিকাঠি। দাবি উঠেছে সরকারি নীতির ধারাবাহিকতা, অর্থ ব্যয়ে স্বচ্ছতা, শ্রমিক স্বার্থ সুরক্ষা আর কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতেরও। যারা ধনী, যারা বড় লোক, ওরা তো 2-4 মাস খাওয়ার মতন টাকা সবসময় থাকে। এমপ্লয়মেন্ট করার ক্ষেত্র সরকার তৈরি করেছে। এই ক্ষেত্রগুলো শেষ হলেই কিন্তু আমাদের যে গ্যাপটা এই 6 মাস বা 4 মাসে তৈরি হয়েছে ঘুচে যাবে। রপ্তানি আদেশ অনেক বাতিল হওয়ার পরও কিন্তু আমরা এখনো কোনো শ্রমিক ছাঁটাই করিনি। শিল্প, স্বাস্থ্যসহ কৃষি খাতগুলো আছে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে আসলে বাজেট তৈরি করা উচিত। নীতি নির্ধারকদের মতে আপৎকালীন ধরে নিয়ে উৎপাদন বহুমুখীকরণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকে গুরুত্ব দিয়ে মুদ্রা ও রাজস্ব নীতির সমন্বয় করতে হবে বাজেটে। যে বাজেটটি হবে উপস্থাপিত হবে সেটা আমি মনে করি যে একটা আপতকালীন টাইপের বাজেট হওয়া উচিত। জনস্বাস্থ্য খাতে বিনিয়োগ আসলে পরোক্ষভাবে অর্থনৈতিক বিনিয়োগ। কোনোভাবেই যেন চাহিদা ও যোগানের জটিলতার কারণে কৃষক ন্যায্য মূল্য হতে বঞ্চিত না হয়। তবে প্রচলিত বাজার ব্যবস্থাকে সক্রিয় রেখেই বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে জোর দিচ্ছেন পরিকল্পনা মন্ত্রী। করোনার চাপের মধ্যে আমরা এটা করছি, আমরা একানে সারা বিশ্বই করছি। এই বাজেটের বিশেষত্ব এটাই হবে, ব্যয়ের পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। করোনা ঝড়ে দেশ জুড়ে কর্মহীন বহু মানুষ, অর্থনীতির সূচকে সূচকে ছন্দপতন। এর মধ্যেই নিয়ম করে উপস্থিত রাষ্ট্রীয় আয় ব্যয়ের বাৎসরিক খতিয়ান, বাজেট ঘোষণার ক্ষণ। জীবন আর জীবিকার তাগিদে বিশ্ব জুড়ে প্রতি মুহূর্তেই বদলাচ্ছে নীতি আর কৌশল। সংকটময় মুহূর্তে বাংলাদেশ কি পারবে মানুষের হাতে কাজ আর পেটে ভাত দেওয়ার বাজেট দিতে? জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 30তম স্প্যান বসবে আজ, সেই প্রস্তুতির খবর জানাতে জাজিরা প্রান্তে আছেন রিপোর্টার ইহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, শালীন, আজকের স্প্যানটি পুরো সেতুর জন্য 31তম, তবে জাজিরা প্রান্তের জন্য এটি একটি বিশেষ বৈশিষ্ট্য বহন করে চলছে, কারণ এটি হতে যাচ্ছে জাজিরা প্রান্তের সব শেষ স্প্যান। অর্থাৎ এই প্রান্তের একেবারে শেষ যে পিলারটি 42 নম্বর পিলার, সেখান থেকে যদি শুরু করি আমরা, তাহলে মাওয়ার দিকে এগিয়ে অনেক দূর অনেকগুলো স্প্যান বসানো হয়েছে। তারপরে একটি স্প্যানের বিরতি রেখে মাঝ নদীতে আবার 12টির বেশি স্প্যান বসানো হয়েছে। এই মাঝখানে যে একটি স্প্যানের বিরতি আছে সেই স্প্যানটি আজ বসানো হতে যাচ্ছে। অর্থাৎ আজকে স্প্যানটি বসানো হয়ে গেলে একসঙ্গে জাজিরা থেকে মাঝ নদী পর্যন্ত 29টি স্প্যান টানা বসানো হয়ে যাবে। এক পাশে বসানো আছে 16টি, অন্য পাশে বসানো আছে 12টি।
মাঝখানে একটি স্প্যানের দূরত্ব ছিল, সেটি আজকে বসে ফেলা হবে। তখন আমরা কিন্তু জাজিরা প্রান্ত থেকে একেবারে মাঝ নদী পর্যন্ত পুরোটাই দেখতে পাবো একটার পর একটা স্প্যান বসানো। পদ্মা সেতুতে আজকের স্প্যানটি বসানো হলে 31টি স্প্যান বসানো হবে। টানা যদি 29টি হয় তাহলে আরও 2টি বাকি থাকে, সে 2টি বসানো হয়েছে মাওয়া প্রান্তে। অর্থাৎ মাওয়া প্রান্তে কাজ খুবই কম হয়েছে, মাত্র 2টি। যেখানে জাজিরা প্রান্তে 29টি বসতে যাচ্ছে, সেখানে মাওয়া প্রান্তে 2টি, আর বাকি থাকবে 10টি। সেই 10টির সবগুলোই মূলত মাওয়া প্রান্তে বসানো হবে। এবং আজকের যে কার্যক্রম সেটি এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমরা দেখতে পেয়েছি যে ট্রেনটি দিয়ে মাওয়ার ইয়ার্ড থেকে পিলারের কাছে স্প্যানগুলো নিয়ে যাওয়া হয়, সেই ট্রেনটিতে স্প্যান তুলে ফেলা হয়েছে, তবে এখনও সেটি রওনা দেয়নি। সকালে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সে কারণে কিছুটা হয়তো দেরি হচ্ছে, কিন্তু আশা করা হচ্ছে যে আজকে দিনের মধ্যে এটি তুলে ফেলা হবে। এর আগে আমরা দেখেছি যে করোনার মধ্যে স্প্যানগুলো তোলার সময় 2 দিন সময় নেওয়া হয়েছে, কিন্তু এবারের ক্ষেত্রে একটু ভিন্ন, এই কারণে যে আগামীকাল থেকে এই পদ্মায় একটা নিম্নচাপের কথা রয়েছে, আবহাওয়ার পূর্বাভাসে তাই বলছে। তাই আগামীকাল এই স্প্যানটি তোলার কথা থাকলেও সেটি একদিন এগিয়ে আনা হয়েছে, অর্থাৎ আজকে নিয়ে গিয়ে আজকে তুলে ফেলার বিষয় আছে। আর যে স্প্যানটি তোলা হচ্ছে সেই স্প্যানটির যে পজিশন, সেই পজিশনটি আসলে মাওয়া ঘাট থেকে শিমুলিয়া ঘাট থেকে ফরিদপুরের দিকে যাওয়ার সময়, শরীয়তপুরের দিকে যাওয়ার সময় যে ঘাট, সেই চ্যানেলের মধ্যে পড়ে। তাই আজকে আসলে এখানে বিআইডব্লিউটিএ থেকে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পদ্মা নদীতে এই চ্যানেলের মধ্যে দিয়ে সব রকম নৌযান অর্থাৎ লঞ্চ, স্টিমার, ফেরি সবগুলো চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সকাল 11টা থেকে সেটি কার্যকর করা হবে, সন্ধ্যা 7টা পর্যন্ত বলবৎ থাকবে। মূলত পদ্মা সেতুর 31তম স্প্যানটি বসানোর সুবিধার্থেই এটি করা হবে। এখন পর্যন্ত আমার কাছে এই আপডেট ছিল, পরবর্তী ঘন্টায় আমরা হয়তো পরের অগ্রগতি আপনাদের জানাতে পারবো। সালেন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। পদ্মা সেতুতে আজ বসছে 31তম স্প্যান, আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে জাজিরা প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এহসান জুয়েল। উত্তরের জনপদ রংপুর অঞ্চলের বাজারে 900 টাকা পর্যন্ত উঠেছে ধানের দাম, গত 10 বছরের মধ্যে যা সর্বোচ্চ। করোনার প্রভাবে খাদ্য সংকটের শঙ্কা আর সরকারের সময় উপযোগী পদক্ষেপে কৃষকেরা এই মহাসংকটেও লাভের মুখ দেখছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ ও বিপণন অধিদপ্তর। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট। করোনা বিপন্ন পৃথিবী, তবে প্রকৃতি বিমুখ করেনি উত্তরের কৃষকদের। অন্যান্য বছর কষ্টের ধান বাজারে নিয়ে দাম শুনে হতোদ্যম হলেও এবারের চিত্র ভিন্ন। প্রকারভেদে 8 থেকে 900 টাকা ধানের এখন চলতি বাজার। চিকন ধানটা ওটা মনে করেন 900 আর মোটাটা 800। কৃষকেরা এবার সরকারকে ধান দেওয়ার মতো হবে না, মাঠে ধান বিক্রি করে যাচ্ছে আর কি। খোলা বাজারে যদি 1000 টাকার মতো ধান এসে যায়, সেক্ষেত্রে মানুষ তো এলএসডি গোডাউনে যাবে না, কারণ সেখানে হয়রানির শিকার হতে হয় অনেক। কৃষি বিপণন বিভাগ বলছে, সঠিক সময়ে সরকারের ধান চাল কেনার পদক্ষেপে এবার শুরু থেকেই ধানের ভালো দাম পাচ্ছে কৃষকেরা। 36 টাকা তো কম না, কিন্তু অনেক টাকা। তো 36 টাকা এদিকে 26 টাকা, দুইটাই কিন্তু ভালো দর, যার ফলে একটু ওটার একটা বিশাল প্রভাব আছে মার্কেটে। কৃষি বিভাগ মনে করে সরকারের পদক্ষেপ আর খাদ্য সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা এবার কৃষককে ভালো দাম দিতে বাধ্য হয়েছে। ব্যবসায়ীরা বলেন আর আমাদের জনগণই বলেন, সবাই আমরা মোটামুটি ধারণা করছি যে আমাদের খাবার আমাদেরকেই তৈরি করতে হবে, আমাদেরকেই পোষাতে হবে, এবং এই জন্য খাদ্যের যে দাম কমবে বলে সারা বিশ্বে মনে হয় না, যার জন্যই আমার মনে হয় যে এবার ভালো দামটা পাচ্ছে। রংপুর বিভাগের 8 জেলায় এবার 31 লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে আরও 2 লাখ টন বাড়তি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর প্রথম রেড জোন এলাকা পূর্ব রাজাবাজার লকডাউন এলাকা ছেড়েছেন অনেকে, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী। চট্টগ্রামে করোনা চিকিৎসায় নতুন বরাদ্দ 3 হাসপাতালের মধ্যে চালু মাত্র 1টি। অবহেলায় পড়ে আছে শিশু হাসপাতালের 10 আইসিইউ শয্যা, কারণ জানেন না দায়িত্বপ্রাপ্তরা। বিকেলে বসছে বাজেট অধিবেশন, কাল ঘোষণা, সম্ভাব্য আকার 5,68,000 কোটি টাকা। বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিচ্ছে সরকার। রংপুর অঞ্চলে গত 10 বছরের মধ্যে ধানের দামের রেকর্ড, সংকটের মধ্যেও লাভের মুখ দেখায় খুশি কৃষক। সরকারের পদক্ষেপের প্রভাব বলছে কৃষি বিভাগ। এই ছিল সকালের সময়। আপনি মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, সঙ্গেই থাকুন সময়ের।